উড়ান 2028-এর সিগন্যাল যখন মনিটরিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে গেল, তখন এই অস্বাভাবিকতা কেবিনের ভেতরে বসে থাকা যাত্রীরা একেবারেই টের পেলেন না। সবাই দিল্লি থেকে সেই দুপুরের ফ্লাইটে নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন। তারা ভাবছেন যে আর কিছুক্ষণের মধ্যেই লেহতে নেমে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কেউ কল্পনাও করেননি যে হিমালয়ের ওপর 30,000 ফুটেরও বেশি উচ্চতায় বিমান এবং ভূমির মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং দুজন পাইলট বন্ধ ককপিটে ধীরে ধীরে তাদের চেতনা হারাচ্ছিলেন। এই নীরবতা কোনো পছন্দের ফল ছিল না, বরং এটি ছিল একটি আকস্মিক, রহস্যময় এবং বিপজ্জনক ঘটনার ফল, যা অল্প সময়ের মধ্যেই শত শত জীবন কেড়ে নিতে পারত। সেই সময় উড়ানে থাকা কেউই বুঝতে পারেনি যে আকাশের এই নীরবতা এক অভূতপূর্ব চ্যালেঞ্জের সিরিজের সূচনা করছিল। সিট 12A-তে বসেছিল আনিয়া শর্মা, একটি 12 বছর বয়সী ভারতীয় মেয়ে যে তার পরিচিত বিজ্ঞানের বই পড়ছিল। অ্যারোনটিক্যাল ফিজিক্সের পাতাগুলো প্রতিটি বিমান ভ্রমণের সময় তার সঙ্গী হয়ে উঠত। তার চারপাশের যাত্রীরা প্রায়শই এমন শান্ত এবং একাগ্র শিশুকে দেখে মাথা নাড়তেন। তারা ভাবতেন যে সে ভারতের যে কোনো বুদ্ধিমান শিশুর মতোই পড়তে ভালোবাসে। কেউ তাকে জিজ্ঞাসা করেনি সে কি বই পড়ছে, বা কেউ ভাবেনি যে তার হাতে থাকা বইটি আগামী কয়েক ঘন্টার মধ্যে তাদের নিজেদের ভাগ্যের সঙ্গে এত গভীরভাবে যুক্ত হবে। তাকে তখনও একজন ছোট ছাত্রী হিসাবেই দেখা হচ্ছিল, যে দুই রাজ্যের মধ্যে তার আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছে, ঠিক যেমন প্রতি বছর হাজার হাজার ভারতীয় শিশু আনঅ্যাকম্পেনিড মাইনার প্রোগ্রামে অংশ নেয়। কেউ জানত না যে তার বাবা রোহান শর্মা একটি দীর্ঘ আঘাতের কারণে তার পেশা ছাড়ার আগে দেরাদুনের একজন বিখ্যাত ফ্লাইট প্রশিক্ষক ছিলেন। তিনি খুব ভালো করেই বুঝতেন যে বিমান চালনার জগৎ কতটা জটিল এবং ঝুঁকি এমন মুহূর্তেও আসতে পারে যখন কেউ তা আশা করে না। আর এই বোঝাই তাকে বছরের পর বছর তার মেয়েকে এমন জ্ঞান দিতে অনুপ্রাণিত করেছিল যা বেশিরভাগ প্রাপ্তবয়স্কদেরও থাকে না। যখন তিনি পড়াতে পারতেন, তখন তিনি বাণিজ্যিক এয়ারলাইন্সের পাইলটদের বেশ কয়েকটি প্রজন্মকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তারা তাদের মৌলিক নিয়ন্ত্রণ দক্ষতা থেকে শুরু করে কঠিনতম জরুরি পদ্ধতি পর্যন্ত সবকিছু শিখিয়েছিলেন। স্বাস্থ্য সমস্যার কারণে যখন তাকে কাজ বন্ধ করতে হয়েছিল, তখন তিনি সেই প্রশিক্ষণের ম্যানুয়ালগুলি তার সাথে দেরাদুনের উপকণ্ঠে তাদের ছোট বাড়িতে নিয়ে এসেছিলেন। সেখানে তিনি তার একমাত্র মেয়েকে শেখানোর জন্য সেগুলো ব্যবহার করা চালিয়ে যান, যেন তিনি তার পেশাগত গৌরব ধরে রাখার একটি উপায় খুঁজছিলেন। অনেক প্রাপ্তবয়স্ক বলেছিলেন যে বাচ্চাদের খুব জটিল জিনিস শেখা উচিত নয়, বিশেষত সেই বিজ্ঞান যা বড় দায়িত্বের সাথে জড়িত। কিন্তু আনিয়ার পরিবারের জন্য পরিস্থিতি প্রথাগত ছিল না। তার বাবা তাকে একরকম তার মনোবল বজায় রাখার এবং তার মেয়ের ভবিষ্যৎকে এমন একটি দিকে চালিত করার জন্য শেখানো শুরু করেছিলেন যা তিনি কার্যকর মনে করতেন। এই শান্ত ক্লাসগুলো হতো তাদের স্টাডি রুমে, যেখানে এখনও তার দ্বারা প্রশিক্ষিত পাইলটদের ক্লাসের সার্টিফিকেট এবং ছবি ঝুলত। কোনো চাপ বা অতিরিক্ত জোর ছিল না, শুধু সতর্কতা, ধৈর্য এবং তার মেয়েকে একটি পরিবর্তনশীল পৃথিবীতে শক্তিশালী করে তোলার ইচ্ছা। শুরুতে আনিয়ার মা চিন্তিত ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে এটি রোহানের জন্য ককপিটে ফিরে আসতে না পারার অনুভূতি কাটিয়ে ওঠার সেরা উপায়। আর এই দৃঢ়তার কারণেই আনিয়ার ক্ষমতা কল্পনার চেয়েও দ্রুত বিকশিত হয়েছিল। বড় হওয়ার সময় আনিয়া কখনো ভান করেনি যে সে ককপিট কন্ট্রোল প্যানেল পড়তে জানে বা বাণিজ্যিক বিমানের জরুরি পদ্ধতি বোঝে। সে এটাকে স্বাভাবিক মনে করত, কারণ এই সময়টাই সে তার বাবার সাথে কাটাত, একসাথে শিখত, বুঝত এবং প্রশ্ন করত। এটা শুধু জ্ঞান ছিল না, বরং বাবা এবং মেয়ের মধ্যে একটি স্মরণীয় বন্ধনও ছিল। স্কুলে সে তার বন্ধুদের তুলনায় খুব লাজুক এবং শান্ত ছিল। লোকেরা প্রায়শই তাকে নীরব শিশু বলতো। এমন একজন ছাত্রী যে মনোযোগ আকর্ষণ করে না, সবার থেকে আলাদা দেখায় না, কিন্তু সবসময় সময় মতো হোমওয়ার্ক করে এবং বিরতির সময় বই পড়তে পছন্দ করে। পরিবারের বাইরে কেউ জানত না যে এই কম কথা বলা মেয়েটি স্ট্যান্ডার্ড ল্যান্ডিং কাঠামো বুঝতে পারে বা কেবল একটি কাগজ আর কলম দিয়ে জ্বালানি খরচের হিসেব করতে পারে। ফ্লাইট 2028-এ ককপিটে নীরবতা এত দীর্ঘ হয়েছিল যে এটি একটি বাস্তব বিপদে পরিণত হয়েছিল। গ্রাউন্ড সিস্টেমগুলো পাইলটদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাচ্ছিল না, কিন্তু নিয়ন্ত্রণ স্টেশনগুলো এখনও অ্যালার্ম মোডে যায়নি, কারণ যোগাযোগের বিলম্ব কখনো কখনো হস্তক্ষেপ বা আবহাওয়ার পরিস্থিতির কারণে ঘটে থাকে। না গ্রাউন্ডে না কেবিনে কেউই জানত না যে পাইলটরা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। অটোপাইলট সিস্টেম এখনও বিমানটিকে নির্ধারিত পথে ধরে রেখেছিল এবং তাই সবকিছু স্বাভাবিক লাগছিল। লোকেরা জলপান করছিল, কাজ করার জন্য ল্যাপটপ খুলছিল, সিনেমা দেখছিল, জানালার পর্দা টানছিল, ইমেল চেক করছিল, মিটিংয়ের সময়সূচি পর্যালোচনা করছিল।
সবাই বিশ্বাস করছিল যে তারা একটি নিরাপদ ফ্লাইটের মাঝখানে আছে, ঠিক যেমন ভারতে প্রতিদিন হাজার হাজার অভ্যন্তরীণ ফ্লাইট হয়। এই মিথ্যে শান্তিই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছিল। কেবিনে কোনো অ্যালার্ম সিগন্যাল ছিল না, কোনো স্বয়ংক্রিয় সতর্কতা বাজছিল না। যাত্রীরা টের পাননি যে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। একটি আধুনিক বাণিজ্যিক বিমান হঠাৎ করে নিচের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একটি নির্দিষ্ট গতিপথ এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাতাসে ঝুলেছিল। যদি কেউ হস্তক্ষেপ না করত, তবে বিমানটি তার জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত উড়তে থাকত। এমন একটি পরিস্থিতি যার কথা কেউ ভাবতে চায়নি। এদিকে আনিয়া তখনও তার বইয়ের পাতায় মগ্ন ছিল। সে এখনও অস্বাভাবিক কিছু অনুভব করেনি। বিমানটি স্থির ছিল, ইঞ্জিনের শব্দ নিয়মিত ছিল, কেবিনে আলো জ্বলছিল। সবকিছুই একটি স্বাভাবিক ফ্লাইটের মতো লাগছিল, যা ভারতে যে কোনো শিশু অনুভব করেছে। কিন্তু যে বিষয়টি গল্পটিকে আলাদা করে তোলে তা হলো একটি ঘটনা নীরবে এগিয়ে আসছিল এবং পুরো উড়ানটিকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছিল। আর একমাত্র ব্যক্তি যে প্রাপ্তবয়স্কদের আগে এটি অনুভব করার ক্ষমতা রাখত, সে ছিল সেই মেয়েটি যার দিকে কেউ মনোযোগ দেয়নি। তাই নয় যে সে তাদের চেয়ে বেশি স্মার্ট ছিল, বরং এই কারণে যে সে ঘন্টার পর ঘন্টা এমন জিনিস শিখতে কাটিয়েছিল যা তারা কখনো স্পর্শও করেনি। যখন প্রাপ্তবয়স্করা বিপদ চিনতে পারে না, তখন কখনো কখনো শিশুরা প্রথমে বুঝতে পারে, বয়সের কারণে নয়, প্রস্তুতির কারণে। কেবিনের পরিবেশ আগের মতোই হালকা ছিল, কিন্তু ককপিটে উড়ানের সবচেয়ে বড় দায়িত্বে থাকা দুজন লোক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং শান্তি ও সংকটের মুহূর্তে শত শত মানুষের ভাগ্য নীরবে এমন একটি দিকে মোড় নিচ্ছিল যা কেউ অনুমান করেনি। একমাত্র নিশ্চিত জিনিস ছিল যে একটি ছোট্ট পরিবর্তনও পুরো যাত্রাকে বিপদে ফেলতে পারত, এবং কেবিনে কেবল একজন ব্যক্তি, যার কথা কেউ ভাবেনি, তার কাছেই সবকিছু আবার ট্র্যাকে ফিরিয়ে আনার সুযোগ ছিল। সেই মুহূর্তে আনিয়া তখনও জানত না যে তার জীবন এমন একটি মোড়ে আসতে চলেছে যা সে বইয়ে পড়া যে কোনো গল্পের থেকে আলাদা হবে। 12 বছর বয়সে আনিয়া সেই বাচ্চাদের মতো ছিল না যারা স্কুল শেষ করে গেম খেলতে বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে সময় কাটাত। তার অধিকাংশ বিকাল কাটত সেই ছোট ঘরে, যেখানে তার বাবা তার পুরনো কাজ থেকে বেঁচে যাওয়া বিমান চালনার কাগজপত্র রেখেছিলেন। এটি বাইরের লোকের চোখে কোনো বিশেষ জায়গা ছিল না, জাস্ট একটি ঘর যা নোটবুক, ছোট ককপিট মডেল ও সিমুলেশন সরঞ্জাম দিয়ে ভরা ছিল, যা তিনি পেশা ছাড়তে বাধ্য হওয়ার আগে বহু বছর ধরে ব্যবহার করেছিলেন। তার কাছে এটি একটি আলাদা জগৎ ছিল, এমন একটি জায়গা যেখানে উড়ানের প্রতিটি নিয়মের সমাধান ছিল, যেখানে প্রতিটি ঘটনার জন্য একটি স্পষ্ট পদ্ধতি ছিল, এবং সবচেয়ে বড় কথা, এই সেই জায়গা ছিল যেখানে সে তার বাবাকে এমন জিনিস ব্যাখ্যা করতে উজ্জ্বল হতে দেখেছিল যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি একসময় শিল্পে একজন সম্মানিত শিক্ষক ছিলেন। ভবিষ্যতের পাইলটদের ক্লাসের সামনে দাঁড়ানো এবং বিমান চালনা নিরাপত্তার মূলে সে, যা তিনি মনে করতেন, সেই সব কিছু তাদের কাছে পৌঁছে দেওয়ার অভ্যস্ত ছিলেন। যখন আধার তাকে কাজ চালিয়ে যেতে বাধা দিল, তখন কিছু সময়ের জন্য সব কিছু ভেঙে পড়ল। তিনি নিজের জগতেই গুটিয়ে পড়লেন, পুরনো সহকর্মীদের সাথে যোগাযোগ এড়িয়ে চললেন, দেখা করতে অস্বীকার করলেন এবং ধীরে ধীরে নিজের আত্মমূল্যের অনুভূতি হারিয়ে ফেললেন। কিন্তু যখন তিনি তার মেয়েকে ঘরের মাঝখানে রাখা ককপিট মডেলটি কৌতূহল নিয়ে দেখতে দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তার কাছে এখনও কিছু দেওয়ার আছে। তিনি আর ক্লাসে দাঁড়িয়ে ছিলেন না, কিন্তু তিনি এখনও একজন ব্যক্তিকে শেখাতে পারতেন, এবং তার জন্য এটি বিশ্বাস ধরে রাখার জন্য যথেষ্ট ছিল। প্রথম ক্লাসগুলো ছিল কেবল বোতাম, স্ক্রিন এবং একটি বাণিজ্যিক বিমানের মৌলিক কাজ সম্পর্কে। আনিয়া মনোযোগ দিয়ে শুনত, সবসময় এমন প্রশ্ন করত যা তাকে ষষ্ঠ শ্রেণী পাশ করা একটি শিশুর বোঝার স্তর দেখে অবাক করে দিত। সে এটিকে কখনো কোনো কর্তব্য বা চাপানো কিছু মনে করেনি। সে কেবল তার বাবাকে আবার উৎসাহিত দেখে খুশি হয়েছিল। প্রশিক্ষণ ফ্লাইট, অপ্রত্যাশিত পরিস্থিতি যা প্রশিক্ষণার্থীদের কাটিয়ে উঠতে হয়েছিল, এবং বিমান চালনা শিল্পের অপরিবর্তনীয় নীতিগুলি সম্পর্কে তিনি বলতেন। সে শিখেছিল কারণ সে তাকে আরও শুনতে চাইত, এমন কিছু করতে চাইত যাতে তার মনে হয় জীবন এখনও অর্থবহ। সময়ের সাথে সাথে পাঠগুলো আরও জটিল হয়ে উঠল। তিনি তাকে প্রতিটি প্যারামিটার পড়তে, মনে রাখতে এবং চাপ পরিবর্তন হলে বিমান কিভাবে প্রতিক্রিয়া করে তা শেখাতে শুরু করলেন। সে জরুরি পদ্ধতিগুলি ভালোভাবে বুঝেছিল, যা সেই মুহূর্তগুলিতে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছিল যেখানে কোনো দ্বিধার সুযোগ ছিল না। তিনি সবসময় বলতেন যে সঠিক সময়ে প্রস্তুত থাকলে প্রতিটি জ্ঞান মূল্যবান। যে লোকেরা ঘটনার সময় নির্বাচন করতে পারে না,
কিন্তু তারা বোঝার সাথে এর মোকাবিলা করার উপায় বেছে নিতে পারে। এই শব্দগুলি তার মনে শুকনো বক্তৃতার আকারে নয়, বরং পৃথিবীকে দেখার তার পদ্ধতির অংশ হিসেবে গেঁথে গিয়েছিল। তার মা চিন্তিত ছিলেন যখন তিনি দেখলেন যে বাবা এবং মেয়ে এমন বিষয়গুলিতে খুব বেশি সময় ব্যয় করছেন যা তিনি একটি শিশুর জন্য অতিরিক্ত ভারী মনে করতেন। তিনি ভয় পেয়েছিলেন যে সে অতিরিক্ত চাপে বা খুব সতর্ক মানসিকতা নিয়ে বড় হবে। কিন্তু যখন তিনি দেখলেন যে বাবা এবং মেয়ে কিভাবে সংযুক্ত, যখন সে একটি কঠিন সিমুলেশন অনুশীলন সমাধান করত, তখন তার চোখে যে উজ্জ্বলতা আসত তা দেখে তিনি বুঝলেন যে এটি মুখস্থ করা নয়, বরং একটি নিরাময় প্রক্রিয়া। তাদের পরিবার আদর্শ ছিল না, কিন্তু যখন তারা তিনজন একসাথে বসে ভবিষ্যৎ, স্বপ্ন এবং পৃথিবী কতটা বড় তা নিয়ে কথা বলতো, তখন সেই ছোট বাড়িটি আরও উষ্ণ হয়ে উঠত। প্রতিবার যখন তাকে একটি ঘটনা সিমুলেশন দেখানো হতো, তখন সে ভয় পেত না। সে কেবল জানতে আগ্রহী ছিল যে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয়। যখন সিস্টেম কাজ করছে না, তখন বিমানকে নিরাপদে রাখতে কিভাবে কাজ করতে হয় এবং একই সাথে অনেক কিছু ঘটলে কিভাবে শান্ত থাকতে হয়। তিনি সবসময় জোর দিতেন যে একটি ছোট্ট ভুলেরও বড় পরিণতি হতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি সবসময় বেঁচে থাকার সুযোগ তৈরি করবে। সেইটিকে সেইভাবে বুঝত যেভাবে শিশুরা জীবনকে বোঝে। যদি সে যথেষ্ট অনুশীলন করে তাহলে সে পারবে, এবং যদি তার বাবা তাকে বিশ্বাস করেন তাহলে সে তাকে হতাশ না করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। 2 বছর ধরে এই শেখার প্রক্রিয়া চলতে থাকল। সে ধীরে ধীরে প্রতিটি বিস্তারিত বিষয় মনে রেখেছিল, যেন এটি তার দ্বিতীয় ভাষা। সেই শব্দগুলি যা প্রাপ্তবয়স্কদের শুনতে জটিল লাগত, ল্যান্ডিংয়ের আগে চেকের ধাপ পর্যন্ত সবকিছু তার চিন্তাভাবনার একটি পরিচিত অংশ হয়ে উঠল। স্কুলে সে তখনও সেই কম কথা বলা, বই পড়তে পছন্দ করা এবং সামাজিকভাবে কিছুটা লাজুক মেয়ে ছিল। কিন্তু প্রতিবার যখন সে বাড়ি ফিরত এবং তার বাবাকে স্টাডি রুমে অপেক্ষা করতে দেখত, তখন সে একটি ভিন্ন সংস্করণে পরিণত হতো। আরও আত্মবিশ্বাসী, আরও সক্রিয়। যা কিছু তারা তাকে শেখাতে চাইত সেই সব কিছু শিখতে প্রস্তুত। তার অনেক সহপাঠী বুঝতে পারত না যে সে কেন বাতাসের গতি, উচ্চতা বা বায়ুগতির মডেলের মতো বিষয় পছন্দ করে। কখনো কখনো সে নিজেও জানত না যে কিভাবে তাদের বোঝাবে যে এটি কেবল জ্ঞান ছিল না, বরং সেই বাবার সাথে সংযুক্তির অনুভূতি ছিল যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যদিও আঘাতের প্রভাবের কারণে পরিবারে এখনও নীরব দুঃখ ছিল, এই ক্লাসগুলি বাবা এবং মেয়ে উভয়কেই জীবনের ছন্দ আবার খুঁজে পেতে সাহায্য করেছিল, এবং তার জন্য এই জিনিসগুলি তার বর্তমান ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। যেদিন তাকে লেহের জন্য উড়ান ধরতে হবে, তার আগের এক দুপুরে তারা তার সাথে অনেকক্ষণ বসেছিলেন। তিনি কোনো জটিল অনুশীলন বা প্রযুক্তিগত নির্দেশ দেননি, বরং কেবল জরুরি অবস্থায় শান্ত থাকার বিষয়ে কথা বলেছিলেন। তিনি বললেন যে জ্ঞান সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু একটি স্থির মানসিকতা আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে জীবনে প্রত্যেকে সবকিছুর জন্য আগে থেকে প্রস্তুত থাকে না, কিন্তু যে তার দায়িত্ব বোঝে সে জানে যে সঠিক কাজটি কিভাবে করতে হয়। সে শুনল এবং মাথা নাড়ল, কারণ সে তাদের কথা পুরোপুরি বুঝতে পেরেছিল তা নয়, বরং সে প্রতিটি শব্দের সততা অনুভব করেছিল। যেদিন সে বাড়ি থেকে বের হল, তিনি তাকে বললেন যে তাকে কেবল নিজের হতে হবে, যাত্রা উপভোগ করতে হবে এবং বেশি চিন্তা করতে হবে না। তিনি কখনো ভাবেননি যে বাবা এবং মেয়ের বিশেষ পাঠ বাস্তবে পরিণত হবে, বিশেষ করে এমন পরিস্থিতিতে যা প্রাপ্তবয়স্করাও ভয় পান। তার জন্য গুরুত্বপূর্ণ ছিল যে সে শক্তিশালী হয় এবং নিজেকে বিশ্বাস করতে শেখে। কিন্তু ভাগ্য কখনো কখনো অপ্রত্যাশিত দিকে চলে যায়, এবং সেই নীরব অধ্যয়নের ঘণ্টাগুলি যে জ্ঞান তারা তাদের জীবন আবার তৈরি করার চেষ্টা করার সময় দিয়েছিলেন, তা তার জন্য এমন একটি মুহূর্তে অবলম্বন হয়ে উঠবে যা ফ্লাইট 2028-এ কেউ আশা করেনি। আনিয়া শিখতে থাকল, মনে রাখতে থাকল। বিমান সম্পর্কে বোঝাকে সে তার জীবনের একটি স্বাভাবিক অংশ মনে করত। সে কখনোই ভাবেনি যে তাকে এই জ্ঞান পরিবারের গণ্ডির বাইরে ব্যবহার করতে হবে। সে কেবল ভেবেছিল যে এটি তার বাবাকে তার কাছে রাখার একমাত্র উপায়, এমন এক অর্থে যা শিশুরা খুবই শব্দে প্রকাশ করতে পারে না। এবং এই কারণেই পরবর্তী ঘটনাগুলি বিশেষ। তাই নয় যে সে মহান কাজ করার জন্য জন্মগ্রহণ করেছিল, বরং এই কারণে যে তার লালন পালন নীরবতায়, ভালোবাসা এবং দৃঢ়তার সাথে হয়েছিল। ভারতের বিশাল পৃথিবীতে যেখানে লোকেরা ব্যক্তিগত প্রচেষ্টা এবং প্রস্তুতির মূল্যে বিশ্বাস করে, তার গল্প ছোট নোটবুকের পাতা থেকে শুরু হয়েছিল। সাধারণ পাঠ এবং এই বিশ্বাস যে কখনো কখনো সবচেয়ে বড় শক্তি সেই জিনিসগুলি থেকে আসে যা কেউ খেয়াল করে না। যখন ফ্লাইট 2028-এর যোগাযোগ সিগন্যাল খুব বেশিক্ষণ নীরব রইল, তখন বিমান চালনা শিল্পে অভিজ্ঞতা আছে এমনদের জন্য অস্বাভাবিক লক্ষণ দেখা যেতে লাগল। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ক্রমাগত কল করতে থাকল, কিন্তু প্রতিটি ফ্রিকোয়েন্সিতে কেবল শূন্যতাই মিলল।
পদ্ধতি অনুযায়ী তারা অবিলম্বে অ্যালার্ম সিগন্যাল জারি করেনি, কারণ বাধা কখনো কখনো হস্তক্ষেপ বা আকস্মিক ফ্রিকোয়েন্সি পরিবর্তনের কারণে হয়। তবুও দীর্ঘ নীরবতা অনেকের গ্রাউন্ড কর্মচারীকে মনে মনে অস্থির করে তুলেছিল, যদিও তারা নির্ধারণ করতে পারছিলেন না যে কি ঘটছে। এদিকে যাত্রী কেবিনে পরিবেশ স্বাভাবিক ছিল। লোকেরা বই পড়ছিল, ফোন স্ক্রল করছিল, ইমেল চেক করছিল, মিটিংয়ের সময়সূচি পরিবর্তন করছিল, সিনেমা দেখছিল, আরাম করার জন্য হেডফোন লাগাচ্ছিল, কারণ এই উড়ানটি ছিল মাত্র কয়েক ঘন্টার। তাদের কেউই জানত না যে ককপিটে দুজন পাইলট জ্ঞানহীন ছিলেন এবং অটো পাইলট সিস্টেম কোনো মানবিক তত্ত্বাবধান ছাড়াই বিমানটিকে তার যাত্রাপথে ধরে রেখেছিল। প্রতিটি মিনিটের সাথে বিমানটি নিয়ন্ত্রণের সম্ভাবনা থেকে আরও দূরে সরে যাচ্ছিল। কিন্তু যাত্রীরা তখনও ভাবছিল যে এটি ভারতে প্রতিদিন ঘটে যাওয়া হাজারটি অন্য ভান্তরীণ ফ্লাইটের মতোই একটি শান্ত উড়ান। সিট 12A-তে আনিয়া তখনও বই পড়ছিল। কি ঘটছে তা সে জানত না। সে তার বাবার কাছ থেকে যোগাযোগ হারানোর ঘটনা সম্পর্কে শুনেছিল, কিন্তু সেগুলো সবসময় ছিল পাইলটরা কিভাবে পরিস্থিতি সামাল দেন তা বোঝানোর জন্য তাত্ত্বিক উদাহরণ। সে কখনো কল্পনাও করেনি যে সে এমন কোনো ঘটনার ফ্লাইটে থাকতে পারে, এবং নিশ্চিতভাবে ভাবেনি যে সে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কাছে বিমান চালনা সম্পর্কে জ্ঞান ছিল কেবল তার বাবার জগৎকে আরও ভালোভাবে বোঝার একটি উপায়। সেই পাঠগুলি কখনো পরীক্ষার জন্য যথেষ্ট গুরুতর পরিস্থিতিতে রাখা হয়নি। কয়েক সারি এগিয়ে একজন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট নীরবে পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে ভাবছিলেন। ভারতীয় বিমান চালনায় সমস্ত পদ্ধতি সাবধানে মানসম্মত করা হয়, বিশেষ করে সেই ক্ষেত্রে যেখানে পাইলটদের সাথে যোগাযোগ করা যায় না। তারা জানতেন যে তাদের সরাসরি তদন্ত করতে হবে, যদিও এমনটা খুব কমই ঘটে। কিন্তু বাস্তবতা ছিল যে সবাই আশা করছিল যে যখন তারা দরজা খুলবে তখন তারা দুজন পাইলটকে সিস্টেম নিয়ে ব্যস্ত থাকতে বা গ্রাউন্ডের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে দেখতে পাবে। এর বিপরীতে 70টি ক্রু সদস্যদের অবিশ্বাসের অবস্থায় ফেলে দিল। দুজন পাইলটই অজ্ঞান ছিলেন এবং তাদের জ্ঞান ফেরার কোনো লক্ষণ ছিল না। অটো পাইলট সিস্টেম তখনও উচ্চতা এবং দিক স্থিতিশীল রেখেছিল, কিন্তু এর মানে এটাও ছিল যে কোনো হস্তক্ষেপ ছাড়া বিমানটি তার পথে চলতে থাকবে যতক্ষণ না তার জ্বালানি শেষ হয়। যখন এই তথ্য প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজের ক্ষেত্রে পৌঁছালো, তখন সবাই অবাক হয়ে গেল। তারা এর মানে ভালো করেই বুঝতেন। একটি বিমান যেখানে কোনো সচেতন পাইলট নেই, যোগাযোগ ব্যবস্থা কাজ করছে না এবং 100-এর বেশি যাত্রীর মধ্যে কেউই নিয়ন্ত্রণ নিতে সক্ষম নয়, এই সত্যটি এক মুহূর্তে মেনে নেওয়া খুব বড় ছিল। কিন্তু তারা জানতেন যে তাদের আতঙ্কিত হওয়ার অধিকার নেই। শিল্পে ভয় ছড়িয়ে পড়া রোধ করতে শান্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় প্রচণ্ড চাপ অনুভব করছিলেন, যার কোনো স্পষ্ট পূর্ব উদাহরণ ছিল না। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাত্রী কেবিনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি বুঝলেন যে তিনি একবারে খুব বেশি তথ্য প্রকাশ করতে পারবেন না। তবে তিনি চুপও থাকতে পারতেন না। উড়ানের অভিজ্ঞতা আছে এমন কাউকে খুঁজে বের করাই ছিল একমাত্র জিনিস যা কিছু আশা আনতে পারত। তবুও তিনি জানতেন যে এর সম্ভাবনা এত কম ছিল যে প্রায় শূন্যের সমান ছিল, কিন্তু শত শত মানুষের মধ্যে তাকে চেষ্টা তো করতেই হতো। যখন তিনি পরিস্থিতি ঘোষণা করার জন্য তার আওয়াজ তুললেন, তখন প্রথমে কোনো যাত্রী গুরুত্বের স্তর বুঝতে পারেনি। যখন তারা পরবর্তী অনুরোধগুলি শুনলেন, তখনই তারা বুঝতে পারলেন যে এটি কোনো পরীক্ষা ছিল না, বরং ক্রুয়ের পক্ষ থেকে একটি প্রকৃত সাহায্যর আবেদন ছিল। যে মুহূর্তে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হলো যে কেউ বিমান ওড়াতে জানে কি না, পুরো যাত্রী কেবিন বাকরুদ্ধ নীরবতায় ডুবে গেল। তারা জানত যে পাইলটরা সাড়া দিচ্ছেন না, তারা জানত যে যোগাযোগ ব্যবস্থা কাজ করছে না, এবং তারা বুঝতে পারছিল যে সবকিছু ধীরে ধীরে একটি অপ্রত্যাশিত দিকে যাচ্ছে। লোকেরা এমন কাউকে খুঁজতে চারপাশে তাকালো যে দাঁড়াতে পারে, কিন্তু কেউ ছিল না। যাদের সেনাবাহিনীকে বা বিনোদনমূলক সিমুলেশন ফ্লাইটে সামান্য অভিজ্ঞতা ছিল, তারাও বলার সাহস পেল না, কারণ তারা জানত যে তারা একটি বড় বাণিজ্যিক বিমানে এত বড় দায়িত্ব নিতে পারবে না। নিজের সীমার সত্যতা আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে। আনিয়া প্রতিটি শব্দ শুনল এবং তার বাবার পাঠ থেকে একটি পরিচিত অনুভূতি হঠাৎ ফিরে আসলো। সে এই পরিস্থিতিকে সেইভাবে বুঝত যেভাবে কেবিনে খুব কম লোক বুঝত। যখন রেডিও না থাকে, তখনও পাইলটদের সামলানোর একটি পদ্ধতি থাকে। যখন পাইলটরা অক্ষম হন, তখনও এমন মূল্যায়নমূলক পদক্ষেপ থাকে যা বিমানকে নিরাপদ রাখার জন্য নেওয়া যেতে পারে। কিন্তু সেই সব কিছুর জন্য এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যে ককপিট সিস্টেম পড়তে জানে, যে প্যারামিটার বোঝে এবং বিমানের অবস্থা নির্ধারণ করতে জানে। আনিয়া কখনো ভাবেনি যে সে সেই ব্যক্তি হবে, কিন্তু যখন সে পুরো যাত্রী কেবিনকে ভারী নীরবতায় ডুবে যেতে দেখল,
তখন সে জানল যে তার বাবা যে মুহূর্তের কথা উল্লেখ করেছিলেন তা যে কোনো কল্পনার চেয়ে দ্রুত, আরও আকস্মিক এবং আরও কঠোরভাবে এসেছে। তার মনে সেই শব্দগুলি ছিল যার ওপর তারা জোর দিয়েছিলেন। জ্ঞান তখনই মূল্যবান যখন আপনি জানেন যে এটিকে সঠিক সময় কিভাবে ব্যবহার করতে হয়। তার কাছে অতীতের অধ্যয়নের ঘণ্টাগুলি ছিল কেবল অনুশীলন, কিন্তু এখন তারা শত শত মানুষের জীবন এবং মৃত্যুর মধ্যে নির্ধারক কারণ হয়ে উঠেছিল। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন, তখন সবাই আশা করছিল যে কোনো অভিজ্ঞ প্রাপ্তবয়স্ক দাঁড়াবে, কিন্তু কেউ ছিল না। এই সত্যটি তাকে একটি অদ্ভুত ভার অনুভব করালো যা তার ওপর নেমে এসেছিল। সে এখনও জানত না যে যা কিছু ঘটতে চলেছে তা তার জীবনকে দেখার পদ্ধতিকে পুরোপুরি বদলে দেবে। সে কেবল জানত যে যদি সে চুপ থাকে তবে কেউই বিমানকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবে না, এবং যদি সে কথা বলে তবে তাকে এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যা সে যা কিছু শিখেছিল তার চেয়েও বেশি ছিল। সেই সাধারণ দেখতে মুহূর্তে বিভ্রান্ত প্রাপ্তবয়স্কদের ভিড়ে ভরা কেবিনের মধ্যে একটি শিশু বুঝতে শুরু করেছিল যে কখনো কখনো তাকেই সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্ত এমন একটি যাত্রার দিকে নিয়ে যাবে যা উড়ানে কেউ কল্পনাও করেনি। যে মুহূর্তে প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দ্বিতীয়বার আওয়াজ দিলেন, যাত্রী কেবিনে নীরবতা অন্য যে কোনো কিছুর চেয়ে ভারী হয়ে উঠল। লোকেরা একে অপরের দিকে আতঙ্কিত চোখে তাকালো, আশা করছিল যে বিমান চালনা সম্পর্কে জানা কেউ দায়িত্ব নিতে দাঁড়াবে। কিন্তু যত বেশি তারা অপেক্ষা করতে থাকলো, তত বেশি আশা হতাশায় ডুবে যেতে থাকলো। কেউ সেই আহ্বানে সাড়া দিতে পারল না, কোনো আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া এলো না। একটি বড় বাণিজ্যিক বিমান যেখানে 160-এর বেশি লোক ছিল, তবুও একজনও ব্যক্তি ছিল না যে জরুরি অবস্থায় পাইলটের জায়গা নিতে পারে। এই সত্যটি উদ্বেগের একটি অদৃশ্য তরঙ্গের মতো ছড়িয়ে পড়ল যা কেউ থামাতে পারল না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বুঝলেন যে দেরিতে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। তাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে সামান্যতম আশাও আনতে পারে, যদিও সেই আশা এত দুর্বল হোক যে তাকে বিশ্বাস করা কঠিন। সেই সংকীর্ণ করিডোরের মধ্যে তার প্রতিটি পদক্ষেপ পেশাগত দায়িত্ব এবং সেই ব্যক্তির দৃঢ়তা দ্বারা সমর্থিত ছিল যিনি শিল্পে দশকের ধরে সেবা করেছেন। কিন্তু এইবার তার অভিজ্ঞতা ততক্ষণ পর্যন্ত একটি নিরাপদ সমাধান তৈরি করতে পারত না যতক্ষণ না কেউ কথা বলতো। পাইলট অজ্ঞান, যোগাযোগ বন্ধ, গ্রাউন্ড বিমানের সন্ধান হারিয়েছে, এবং সময় কল্পনার চেয়েও বেশি মূল্যবান। খুব দ্রুত সময় চলে যাচ্ছিল। অটোপাইলট সিস্টেম এখনও গতিপথ ধরে রেখেছিল, কিন্তু এটি জীবনের গ্যারান্টি ছিল না। এটি কেবল জিনিসগুলি আরও খারাপ হওয়ার আগে সময় বাড়াচ্ছিল। যাত্রী কেবিনে উদ্বিগ্ন ফিসফিসানি শোনা যেতে শুরু করল। কেউ কেউ তাদের ফোনে সিগন্যাল খোঁজার চেষ্টা করল, জানা মোবাইল নেটওয়ার্ক পরীক্ষা করলে তারা কোনো উত্তর পেতে পারে। কেউ কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করল, আশা করল যে এই ঘটনাটি কেবল একটি সাময়িক ভুল বোঝাবুঝি। কিছু বয়স্ক লোক আশেপাশের লোকদের আস্তে আস্তে জিজ্ঞাসা করল যে তারা কি ভুল শুনেছে, কিন্তু সত্যটা এতটাই স্পষ্ট ছিল যে কেউ তা অস্বীকার করতে পারল না। কিছু যুবক যাত্রী তাদের মেজাজ হারাতে শুরু করল। নিয়ন্ত্রণের অভাবের অনুভূতি তাদের এই সম্ভাবনার সামনে বিভ্রান্ত করে তুলল যে বিমানটি সত্যি কেউ পরিচালনা করছে না। এর মধ্যে আনিয়া প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের প্রতিটি শব্দ স্পষ্টভাবে অনুভব করছিল, যেন তারা সরাসরি তাকেই সম্বোধন করছিল, যদিও তার নাম বলেনি। তার বাবার শেখানো পাঠগুলি এক অদ্ভুতভাবে ফিরে এলো, যেন তার স্মৃতি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত প্রয়োজনীয় তথ্য সাজিয়ে নিচ্ছিল। সে চিৎকার বা কথোপকথন শুনছিল না, বরং কেবল তার বাবার পরিচিত সতর্কতা শুনছিল। যখন যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায় এবং পাইলটদের কোনো সমস্যা হয়, তখন সমস্ত পদ্ধতি আরও কঠিন হয়ে যায়। কিন্তু বিমানকে নিরাপদে রাখার উপায় এখনও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একজন ব্যক্তি থাকা যে সিস্টেম পড়তে জানে, পরিস্থিতি মূল্যায়ন করতে জানে এবং বোঝে যে বিমানটি কী করছে। এবং যখন সবাই চুপ ছিল, তখন সেই প্রশ্নটি তার মনে আরও স্পষ্টভাবে বাজতে থাকল, যদি কেউ না দাঁড়ায় তবে এই ফ্লাইটের সমস্ত লোকের কি হবে? আনিয়া ইতস্তত করল। সে জানত যে তার জ্ঞানের তুলনা একজন পাইলটের আসল অভিজ্ঞতার সাথে করা যায় না, কিন্তু সে এটাও জানত যে বিমান সম্পর্কে এই কেবিনে তার চেয়ে বেশি কেউ বোঝে না। দায়িত্বের অনুভূতি তাই আসেনি যে সে কিছু দেখাতে বা প্রমাণ করতে চেয়েছিল, বরং এই কারণে যে সে সত্যিই উপলব্ধি করেছিল যে এই মুহূর্তে চুপ থাকার অর্থ হবে সবাইকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া। তার অনুশীলনের প্রতিটি ঘণ্টা, তার বাবার তৈরি করা প্রতিটি সিমুলেশন এবং প্রতিটি পরীক্ষা স্পষ্ট মনে ছিল, যেখানে তিনি তাকে সঠিক হবার পরেও আবার গণনা করতে বলেছিলেন। সেই সব কিছুর উদ্দেশ্য কখনোই এই মুহূর্তের জন্য প্রস্তুতি নেওয়া ছিল না, কিন্তু সেগুলো এমন এক উপকরণে পরিণত হয়েছিল যা থেকে সে মুখ ফিরিয়ে নিতে পারত না। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার আসনের কাছে ফিরে এলেন, তখন তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল। তিনি তার প্রস্তাবটি পুনরাবৃত্তি করলেন। এবার তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এমন একটি দ্রুততা ছিল যে শোনার প্রত্যেকেই বুঝতে পারছিল যে তিনি উড়ানকে সম্মিলিত আতঙ্কের মুখে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করছেন। তিনি যাত্রীদের শান্ত রাখার জন্য নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখের গভীরে আনিয়া অনুভব করল যে কিছু নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে।
কাছে বসে থাকা একজন প্রৌঢ় ব্যক্তি আস্তে করে বললেন যে তিনি সেনাবাহিনীতে হেলিকপ্টার উড়িয়েছেন, কিন্তু 20 বছরেরও বেশি সময় ধরে তিনি কোনো উড়ান সরঞ্জাম স্পর্শ করেননি। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আরও কিছু জিজ্ঞেস করার আগেই তিনি মাথা নেড়ে দিলেন। তিনি ভালো করেই জানতেন যে তিনি যা শিখেছিলেন তা অনেক বেশি জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থার সহ একটি বাণিজ্যিক বিমানে প্রয়োগ করা যায় না। এমনকি ছোট বিমানের অভিজ্ঞতা থাকা পাইলটদেরও সম্পূর্ণ ভিন্ন ককপিটে কাজ করতে অসুবিধা হতো। কেবিনে কারোর কাছেই সামনে যা ছিল তার নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাস ছিল না। একটি মেশিন যা কয়েক ডজন ওজনের এবং আকাশে উড়ছে। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সেই ব্যক্তিকে ধন্যবাদ জানানোর জন্য আস্তে করে মাথা নিচু করলেন, যদিও তার উত্তর কোনো পথ দেখালো না। তিনি একটি গভীর শ্বাস নিলেন, বিমানের পেছনের দিকে এগিয়ে যাওয়ার আগে, এবং সাহস সঞ্চয় করলেন, যেখানে তিনি আশা করেছিলেন যে কিছু অভিজ্ঞতা সম্পন্ন কাউকে খুঁজে পেতে পারেন। কিন্তু এই আশা দ্রুত ম্লান হয়ে গেল যখন তিনি দায়িত্ব নেওয়ার মতো কাউকে পেলেন না। হতাশার অনুভূতি বাড়ল যখন তিনি উপলব্ধি করলেন যে এই মুহূর্তে বিমানটির একজন নিয়ন্ত্রকের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মুহূর্তেই কেউই সাড়া দিতে সক্ষম হচ্ছিল না। সেই অন্তহীন মনে হওয়া মুহূর্তগুলির মধ্যে আনিয়া জানত যে সে আর অপেক্ষা করতে পারে না। সে বিশ্বাস করত না যে সে সব কিছু মসৃণভাবে করতে পারবে, কিন্তু সে কিছু না করার ঝুঁকি ভালোভাবে বুঝত। তার বাবা বলেছিলেন যে কারোর নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, তাদের শুধু জানতে হয় যে কি সঠিক, এবং যখন অন্য সব বিকল্প মন্দ হয়ে যায় তখন কাজ করার সাহস থাকতে হয়। এই সময় যখন সব প্রাপ্তবয়স্করা বিভ্রান্ত ছিল, তখন তার জন্য সঠিক কাজটি আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠল। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট করিডোরের কাছে ফিরে এলেন, তখন আনিয়া দাঁড়ালো। সে জানত না সে কি বলবে বা তাকে কিভাবে দেখা হবে। সে কেবল জানত যে যদি সে কথা না বলে তবে সে সবসময় অনুতপ্ত করবে। প্রতিটি পাঠ যা সে কেবল তত্ত্ব বলে মনে করত, হঠাৎ এই পরিস্থিতির একমাত্র চাবিকাঠি হয়ে উঠল। এবং যদিও তার মন ব্যর্থ হওয়ার সম্ভাবনায় ভারাক্রান্ত ছিল, সে এটাও বুঝল যে তার ব্যর্থতা কারোর চেষ্টা না করার থেকে ভালো। দীর্ঘ নীরবতার কারণে শত শত মানুষের হতাশ হওয়ার সম্ভাবনা তাকে অন্য কিছু বেছে নেবার অনুমতি দিল না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালেন। তাই নয় যে সে খুব ছোট ছিল, বরং এই কারণে যে তার কণ্ঠে এমন একটি নিশ্চয়তা ছিল যা প্রাপ্তবয়স্কদের এমন সময় খুঁজে পাওয়া কঠিন হতো। তিনি সাথে সাথে বিশ্বাস করলেন না, কিন্তু তিনি তার প্রতিটি কথায় সত্যিকারের উপলব্ধি চিনতে পারলেন। তার চোখে কিছু ছিল, সংকল্প এবং নিয়ন্ত্রিত ভয়ের একটি মিশ্রণ, যা তাকে থামতে এবং গুরুত্ব সহকারে শুনতে বাধ্য করল। সেই মুহূর্তে নীরবে ছড়িয়ে পড়া হট্টগোলের মধ্যে একটি শিশু মাথা নিচু করার বদলে দাঁড়িয়েছিল, এবং সেই ছোট মনে হওয়া কাজটি ফ্লাইট 2028-এর ভাগ্যের পুরো দিক পরিবর্তন করে দিল। আনিয়া জানত না যে সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে জানত যে সে এমন একটি পথে পা রেখেছে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। এমন একটি পথ যা পৃথিবীতে খুব কম লোককে হাঁটতে হয়েছে, এবং এই ফ্লাইটে সে ছিল একা, যার কাছে এর মোকাবিলা করার মতো যথেষ্ট জ্ঞান ছিল। আনিয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে যাত্রী কেবিন এক অবর্ণনীয় নীরবতায় ডুবে গেল। কেউ আশা করেনি যে পরবর্তী বক্তা হবে একটি শিশু। তার উপস্থিতি অনেককে হতবাক করে দিল। তারা জানত না যে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। কিছু যাত্রী একে অপরের দিকে তাকালো, ভাবতে লাগল যে সে হয়তো কেবল ঘাবড়ে গেছে বা প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের আহ্বানের পুরো অর্থ বোঝেনি। এমন পরিস্থিতিতে যেখানে প্রাপ্তবয়স্করাও হতবাক ছিল, একটি শিশুর দায়িত্ব নিতে দাঁড়ানো অবিশ্বাস্য মনে হচ্ছিল। কিন্তু সেই উদ্বেগ এবং সন্দেহে ভরা দৃষ্টিগুলোর মধ্যে আনিয়া জানত যে সে তার কথা ফিরিয়ে নিতে পারে না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রথমে তাকে বিভ্রান্ত চোখে দেখলেন, কিন্তু যখন তিনি তাকে ককপিট সম্পর্কিত আরও তথ্য সম্পর্কে কথা বলতে শুনলেন, তখন তিনি উপলব্ধি করলেন যে তার সামনে যা ছিল তা কেবল একটি শিশুর আবেগ নয়। তার কণ্ঠস্বর সেভাবে কাঁপছিল না যেমনটা শিশুরা সাধারণত সাহসী হবার চেষ্টা করার সময় করে, বরং তাতে একটি স্পষ্ট একাগ্রতা ছিল যা দেখাচ্ছিল যে সে জানে যে সে কি করছে। তিনি শান্তভাবে আরও কয়েকটি প্রশ্ন করলেন, এমন প্রশ্ন যার ভুল উত্তর দেবে বা ইতস্তত করবে কোনো অপ্রশিক্ষিত ব্যক্তি, কিন্তু তার প্রতিটি উত্তর ছিল সুসংহত, সংক্ষিপ্ত এবং নির্ভুল, যেন এই জিনিসগুলি সে শিখেছিল, মনে রেখেছিল এবং শত শতবার পরীক্ষা করেছিল। সেনাবাহিনীতে কাজ করা ব্যক্তিটি, যিনি আগেই পরিষ্কার অস্বীকার করেছিলেন, একটি শিশুর মুখ থেকে পেশাগত পরিভাষা শুনে আস্তে আস্তে তার ভ্রু কুঁচকে নিলেন। যদিও তার অভিজ্ঞতা এই ধরনের বড় বাণিজ্যিক বিমান নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত ছিল না, তবুও তিনি ককপিট সিস্টেম সম্পর্কে প্রাথমিক শব্দাবলী বুঝতেন। যখন তিনি তাকে সেই অংশগুলি এবং পদ্ধতিগুলির উল্লেখ করতে শুনলেন যা অনেক বয়স্ক কখনো শোনেননি, তখন তিনি তার বিস্ময় লুকোতে পারলেন না। তিনি প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দিকে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইলেন যে তিনি ভুল শোনেননি। কিন্তু সেই নিশ্চিতকরণ তখনই হলো যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার দক্ষতার উপর বিশ্বাস করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যখন তাকে সামনের দিকে ডাকা হলো, তখন পুরো কেবিনে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করল।
যদিও কেউ তা বলেনি, সবাই বুঝেছিল যে এটি একটি আদর্শ বিকল্প ছিল না। এটি ছিল একমাত্র সমাধান যখন অন্য সব সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। এমনকি যারা বিমান চালনা সম্পর্কে কিছুই জানত না, তারাও বোঝার জন্য যথেষ্ট ছিল যে একটি যাত্রীবাহী বিমানের ককপিট সিস্টেম পরীক্ষা করার বা ভাগ্যের ওপর নির্ভর করার জায়গা নয়। কিন্তু তাদের মধ্যে কে তার জায়গা নিতে পারত? কেউ না। এবং সেই অকল্পনীয় মুহূর্তে তাদের সেই ছোট্ট আশার ওপর নির্ভর করতে হয়েছিল যা একটি শিশু তার সাথে এনেছিল। এগিয়ে যাওয়ার সময় আনিয়া অনেক ধরনের ফিসফিসানি শুনল। কেউ কেউ আতঙ্ক প্রকাশ করল, কেউ কেউ স্পষ্ট সন্দেহ দেখালো, এবং কেউ কেউ তো এটাও বলল যে তাদের জীবন একটি শিশুর হাতে তুলে দেওয়া অগ্রহণযোগ্য। কিন্তু সেই শব্দগুলির মধ্যে এখনও নরম কণ্ঠস্বর ছিল, যা বলছিল যে এই পরিস্থিতিতে বিমান সম্পর্কে সবচেয়ে বেশি জানা যে কারো সুযোগ পাওয়ার অধিকার আছে। এতে তার কাঁধের চাপ কমেনি, কিন্তু এটি তাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শান্তি বজায় রাখতে সাহায্য করেছিল। যখন সে ককপিট এলাকার কাছে পৌঁছালো, তখন আনিয়া দেখল যে ব্যক্তি নিজেকে প্রাক্তন হেলিকপ্টার পাইলট বলেছিল সে অপেক্ষা করছে। সে তাকে এখন আর একটি শিশু হিসেবে দেখছিল না, বরং এমন একজন ব্যক্তি হিসেবে দেখছিল যে তার বয়সের চেয়েও বেশি একটি মিশনে যেতে চলেছে। সে পুনরাবৃত্তি করল যে সে এই ধরনের বিমান নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু প্রয়োজনে সে সহায়তার জন্য প্রস্তুত ছিল। এই তৎপরতা কেবল একটি বড় উৎসাহ ছিল না, বরং একটি নীরব নিশ্চিতকরণও ছিল যে সে যা বলেছিল তা কোনো কৌতুক ছিল না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দুজনকে ককপিটে নিয়ে গেলেন। যখন দরজা খুলল, তখন দুজন অজ্ঞান পাইলটের ছবি সবকিছুকে আরও ভারী করে তুলল। কেউ আর কিছু বলল না, কিন্তু সবাই বুঝল যে এই মুহূর্তটি উড়ানের ভাগ্যে একটি মোড় চিহ্নিত করে, এবং এখন তারা ছাড়া আর কেউ সাহায্য করতে পারত না। তার পিছনের লোকটি প্রথমে ভিতরে গেল, দ্রুত সাধারণ পরিস্থিতি পরীক্ষা করল, তারপর তার মতামতের জন্য ফিরে তাকালো। কেউ তাকে নির্দিষ্ট কিছু করতে বলল না, কিন্তু দুজনের চোখ তার দিকে নিবদ্ধ ছিল, যেন তাদের বিশ্বাস যে সে জানে যে এর পরে কি করতে হবে। আনিয়া ককপিটের চারপাশে তাকালো এবং অনুভব করল যে সবকিছু ঠিক তেমনই ছিল যেমনটা তার বাবা তাকে শিখিয়েছিলেন। কন্ট্রোল প্যানেল সেই সিমুলেশন মডেলগুলির চেয়ে বড় এবং আরও জটিল ছিল যার ওপর সে অনুশীলন করেছিল, কিন্তু মৌলিক সিস্টেমগুলি একই ছিল। ন্যাভিগেশন স্ক্রিন, ইঞ্জিন প্যারামিটার, সতর্কতা সিস্টেম, অটো পাইলট কন্ট্রোল প্যানেল এবং যোগাযোগ সম্পর্কিত ফাংশন বোতাম। যদিও তারা গ্রাউন্ডের সাথে যোগাযোগ করতে পারছিল না, বিমানটি এখনও অটো পাইলট মোড অনুযায়ী একটি স্থিতিশীল অবস্থা বজায় রাখছিল। এর মানে বিমানটি পড়ে যাচ্ছিল না, কিন্তু এর মানে এটাও ছিল যে কেউই দিক পরিবর্তন করতে পারত না বা নতুন এয়ারস্পেসের কাছে আসার সময় সামলাতে পারত না। সে শেখা জিনিস অনুযায়ী পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করল। প্রথম জিনিসটি ছিল সামগ্রিক পরিস্থিতি পরীক্ষা করা। বিমানটি এখনও একটি স্থিতিশীল উচ্চতা বজায় রাখছিল এবং ইঞ্জিনের কার্যক্রমে কোনো অস্বাভাবিক লক্ষণ ছিল না। দ্বিতীয় জিনিসটি ছিল প্রয়োজনে ম্যানুয়াল নিয়ন্ত্রণের ক্ষমতা মূল্যায়ন করা। এই চিন্তাগুলি চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না, কিন্তু প্রথমে প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। যেমনটা তার বাবা একবার উল্লেখ করেছিলেন, যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে বিমান কি করছে তা বোঝা আবশ্যক। তার পাশে দাঁড়ানো লোকটি, যদিও বাণিজ্যিক উড়ান নিয়ন্ত্রণ সম্পর্কে অপরিচিত ছিল, তবুও তার মূল্যায়নে নির্ভুলতা চিনতে যথেষ্ট অভিজ্ঞ ছিল। সে কোনো আপত্তি করল না, বরং সে তার প্রতিটি কথার ওপর তার পুরো মনোযোগ কেন্দ্রীভূত করল, যেন সে একাই ছিল যে এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারে। এবং প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, যদিও প্রাথমিকভাবে এখনও চিন্তিত ছিলেন, ধীরে ধীরে অনুভব করলেন যে তার এই শান্তি শিশুদের সাধারণত বিপদের মুখোমুখি হওয়ার সময়কার মতো নয়। পিছনের যাত্রী কেবিনে একটি শিশু ককপিটে প্রবেশ করছে, এই বিশ্বাস অনেককে আরও ভীত করে তুলল। কেউ কেউ তর্ক করতে শুরু করল যে তাদের জীবন কি এক অকল্পনীয় জিনিসের উপর নির্ভর করছে। কিন্তু সেই বিভ্রান্ত পরিবেশে এখনও কিছু লোক ছিল যারা অনুভব করল যে এটি এমন একটি পরিস্থিতি ছিল যেখানে মস্তিষ্ক স্বাভাবিক নিয়মের উপর ভরসা করতে পারে না। কারণ যখন অন্য কোনো বিকল্প ছিল না, তখন একমাত্র জিনিস যা বাকি ছিল তা হলো আশা। আশা যে একটি ছোট মেয়ে তার প্রাক্তন পাইলট বাবার কাছ থেকে যে জ্ঞান শিখেছিল তা পার্থক্য তৈরি করতে পারে।
ককপিটে আনিয়া বুঝল যে সে পিছু হটতে পারে না। তাই নয় যে কেউ তাকে বাধ্য করেছে, বরং এই কারণে যে সে জানত যে যদি সে চেষ্টা না করে তবে অন্য কেউ তা করতে পারবে না। তার কোনো আসল অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা পুরো যাত্রী কেবিনের কারো কাছে ছিল না: সিস্টেমের উপলব্ধি, বিশ্লেষণ করার ক্ষমতা এবং এমন একজন শিক্ষকের কাছ থেকে শেখা পাঠ যিনি বিমান চালনা শিল্পে তার পুরো জীবন কাটিয়েছিলেন। একটি শিশুর জন্য এটা অনুভব করা যে সেই শত শত মানুষের একমাত্র আশা এমন একটি বোঝা ছিল যা সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু তার হৃদয়ের গভীরে সে জানত যে এটি ভয় নিয়ে চিন্তা করার সময় নয়, এটি সেই সময় যা তার কাছে ছিল, তা কম হোক বা বেশি, তা ব্যবহার করার, সঠিক কাজটি করার। এবং যে মুহূর্তে সে সহকারী পাইলটের সিটে বসল, এই গল্পের সব কিছু আনুষ্ঠানিকভাবে বদলে গেল। না কেবল তার জন্য, বরং ফ্লাইট 2028-এ যারা একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিল তাদের সবার জন্য। যে মুহূর্তে সে আসল নিয়ন্ত্রণ কক্ষের মুখোমুখি হল, আনিয়া অনুভব করল যে বাড়িতে ছোট ঘরে শেখার সমস্ত কিছু একসাথে ফিরে এসেছে। সংখ্যা, ফাংশন এবং পদ্ধতি যা বই এবং সিমুলেশন থেকে শেখা হয়েছিল তা এখন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এখন তারা আর তাত্ত্বিক অনুশীলন নয়, বরং আসল দায়িত্বে পরিণত হয়েছিল। যদিও পরিস্থিতির ভারে তার মন ভারী ছিল, তার মস্তিষ্ক একটি অদ্ভুতভাবে কাজ করছিল। স্পষ্ট, শ্রীশৃঙ্খল এবং যা কিছু তাকে শেখানো হয়েছিল তার সাথে সংযুক্ত। কারণ যদি একটি জিনিসের ওপর তার বাবা জোর দিয়েছিলেন, তা হলো জ্ঞানের ওপর ভিত্তি করে শান্ত থাকার ক্ষমতা, যা জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি পরীক্ষা করে শুরু করল। অটোপাইলট সিস্টেম এখনও নির্ধারিত স্তরের কাছাকাছি একটি স্থিতিশীল উচ্চতা বজায় রেখেছিল। জ্বালানি আরও কয়েক ঘন্টার উড়ানের জন্য যথেষ্ট ছিল, কিন্তু অনির্দিষ্টকালের জন্য ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট ছিল না। একমাত্র নিশ্চিত বিষয় ছিল যে বিমানটি তার মূল যাত্রা লেহ পর্যন্ত চালিয়ে যেতে পারত না, কারণ রুট সমন্বয় করার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার মতো কেউ ছিল না। এর মানে ছিল যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এমন একটি জায়গায় অবতরণের পথ খুঁজে বের করতে হবে যা পূর্ব যোগাযোগ ছাড়াই বিমানকে গ্রহণ করার জন্য যথেষ্ট বড় এবং নিরাপদ। হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতার কথা বলা লোকটি তার পাশে দাঁড়িয়ে তার প্রতিটি চিন্তা শুনছিল। সে হস্তক্ষেপ করেনি, কিন্তু তার উপস্থিতি তাকে অনুভব করিয়েছিল যে সে ককপিটে পুরোপুরি একা নয়। যখন সে তাকে কিছু প্যারামিটার সম্পর্কে জিজ্ঞেস করল, সে নির্ভুলভাবে নিশ্চিত করল, যা দেখাচ্ছিল যে যদিও সে ডিরেক্ট একটি বাণিজ্যিক বিমান নিয়ন্ত্রণ করতে পারত না, তবুও সে বিমান চালনা শিল্পের সাধারণ নীতিগুলি বুঝত। আনিয়া বুঝল যে প্রয়োজনে সে দ্রুত রিডিং পড়তে বা তথ্য যাচাই করতে তার ওপর ভরসা করতে পারে। তার বাবার শেখানো প্রথম পাঠগুলির মধ্যে একটি, যখন যোগাযোগ হারানোর অনুকরণ করা হয়েছিল, তা ছিল যুক্তি এবং পর্যবেক্ষণ দ্বারা বিমানের অবস্থান নির্ধারণ করা। কোনো রেডিও নেই, কোনো বাইরের সিগন্যাল নেই। তাদের যা কিছু অবশিষ্ট ছিল তা ব্যবহার করতে হয়েছিল: দিক, উড়ানের সময়, বর্তমান গতি এবং মূল প্রত্যাশিত উড়ান পথ। আনিয়া দিল্লি থেকে উড়ান শুরুর পর থেকে কেটে যাওয়ার সময় গণনা করল এবং তারপর গড় গতি অনুসারে অতিক্রম করা দূরত্ব অনুমান করল। যদিও এটি কেবল অভিজ্ঞতা এবং সিমুলেশনের উপর ভিত্তি করে একটি গণনা ছিল, এটি তাকে নির্ধারণ করতে সাহায্য করল যে বিমানটি হিমালয়ের ওপরে কোথাও ছিল, যা সামনের পাহাড়ি এবং উপত্যকার অঞ্চলগুলির কাছাকাছি আসছিল। পরবর্তী কাজটি ছিল নিকটতম বিমানবন্দর নির্ধারণ করা, যা এই ধরনের বড় বিমানকে গ্রহণ করতে পারে। তার বাবার পাঠগুলিতে সে ভারতের উত্তরাঞ্চলের মৌলিক বিমান চালনার মানচিত্র দেখেছিল, যেখানে চণ্ডীগড়, কুল্লু বা শ্রীনগরের মতো বড় বিমানবন্দর ছিল। প্রত্যেকের নিজস্ব সুবিধা এবং অসুবিধা ছিল, কিন্তু তার গণনা অনুযায়ী চণ্ডীগড় নিকটতম পৌঁছানোর মধ্যে থাকার সম্ভাবনা ছিল এবং একটি জরুরি পরিস্থিতিতে একটি বাণিজ্যিক বিমানকে গ্রহণ করার জন্য যথেষ্ট দীর্ঘ রানওয়ে ছিল। সে তার বিশ্লেষণ তার পাশের লোক এবং প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বোঝালো। এটি স্পষ্ট করে দিল যে তাদের নিচের এলাকা চোখে দেখে চেনার জন্য উচ্চতা কমাতে হবে। কোনো কন্ট্রোল রাডার নেই, সমস্ত ন্যাভিগেশনকে দৃষ্টিশক্তির ওপর নির্ভর করতে হবে, যাকে তার বাবা ক্লাসিক ফ্লাইং বলতেন। এটি এমন একটি পদ্ধতি যা বিমান চালনা শিল্প আধুনিক যুগে প্রবেশ করার আগে মানক ছিল। একটি বড় বিমানের সাথে এটি সহজ ছিল না, কিন্তু এটি এখনও একমাত্র বিকল্প ছিল। সে প্রথম পদক্ষেপ নেওয়া শুরু করল: উচ্চতা কমানোর প্রস্তুতি। সিমুলেশনে সে এই পদ্ধতির শত শতবার অনুশীলন করেছিল,
কিন্তু এটি প্রথমবার সে এটিকে একটি আসল ককপিটে করছিল, যেখানে 100-এর বেশি লোক তার প্রতিটি সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। সে অটোপাইলট মোডের অবস্থা পরীক্ষা করল এবং সেই ব্যক্তিকে স্পষ্ট করে বোঝালো যে বিমানের প্রতিক্রিয়া অনুভব করার জন্য তাদের কিছুক্ষণের জন্য অটোপাইলট বন্ধ করতে হবে। যদিও সে চিন্তিত ছিল, সে বুঝল এবং একমত হল যে এটি প্রয়োজনীয়। যখন অটোপাইলট মোড বন্ধ করা হলো, তখন তত্ত্ব থেকে বাস্তবে রূপান্তরের অনুভূতি খুব স্পষ্ট হয়ে উঠল। যদিও বিমানটি স্থির রইল, নিয়ন্ত্রণ কক্ষে প্রতিটি ছোট পরিবর্তন সিমুলেশনের চেয়ে বেশি সংবেদনশীল প্রতিক্রিয়া আনল। তবুও সে তার বাবার পাঠগুলি অদৃশ্য নির্দেশিকা হিসেবে উপস্থিত ছিল, যা তাকে প্রতিটি সামঞ্জস্য নির্ভুলভাবে করতে সাহায্য করছিল। আতঙ্কিত হওয়ার পরিবর্তে সে প্রতিটি ছোট পরিবর্তন, স্ক্রিনে আপডেট হওয়া প্রতিটি ডেটা এবং বিমানকে নিরাপদ অবস্থানে রাখার জন্য প্রতিটি পরিবর্তনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করল। কিছু উচ্চতা কমানোর পর আনিয়া চেনার উপাদানগুলির সন্ধান শুরু করল। সে জানত যে সেই অঞ্চল থেকে যদি সে উপত্যকার সমান্তরালে চলা একটি বড় মহাসড়ক দেখতে পায়, তাহলে সে নির্ধারণ করতে পারবে যে তারা চণ্ডীগড়ের কাছাকাছি। যদিও বর্তমান উচ্চতা থেকে স্পষ্টভাবে দেখা সম্ভব ছিল না, কিন্তু আরও নিচে নামলে সঠিক পরিচয়ের সুযোগ মিলবে। সেই লোকটি গতি, উচ্চতা এবং ইঞ্জিনের অবস্থার উপর নজর রাখতে তাকে সাহায্য করল, যাতে সবকিছু নিরাপদ সীমার মধ্যে থাকে। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ককপিটে কাজ করা দুজনকে অবাক এবং অনুভূতির মিশ্রণ নিয়ে দেখলেন। সে কল্পনা করতে পারছিলেন না যে একটি শিশু সেই কৌশলগুলি এত নির্ভুলভাবে মনে রাখতে এবং সম্পাদন করতে পারে, যা কিছু পাইলট প্রশিক্ষণার্থীরও অনুশীলন করতে অনেক সময় লাগে। কিন্তু সে এটাও ভালো করে বুঝেছিল যে এই মুহূর্তে তাদের আশা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দক্ষতার উপর নির্ভর করে। আনিয়া ধীরে ধীরে উচ্চতা কমানো চালিয়ে গেল। বিমানকে একটি ঘন বায়ুস্তরে নিচে নামার সময় স্থিতিশীল রাখার চেষ্টা করল। সে মূল উড়ান পথের ভিত্তিতে দিক বিবেচনা করল, ভূখণ্ড অনুমান করল এবং চোখ দিয়ে এলাকা চেনার পদ্ধতির পাঠগুলি মনে করল। তার মনে কেবল প্রযুক্তিগত পদ্ধতি ছিল না, বরং তার বাবা তাকে যে মানচিত্রগুলি দেখিয়েছিলেন সেগুলোর ছবিও ছিল। কখনো কখনো সে নিজেকে জিজ্ঞেস করত যে সেই জ্ঞান কি সত্যিই প্রয়োজনীয় ছিল, কিন্তু এখন তারা এই পরিস্থিতিতে সবচেয়ে মূল্যবান উপকরণে পরিণত হয়েছিল। সে যত নিচে নামল, আনিয়া তত স্পষ্টভাবে দেখতে পেল যে তারা সঠিক দিকে যাচ্ছে। সে সেই ব্যক্তিকে নির্দেশকগুলি নিশ্চিত করতে এবং কোনো আকস্মিক পরিবর্তন এড়াতে একাগ্রতা বজায় রাখার অনুরোধ করল। যখন উচ্চতা এত কমে গেল যে দূর পর্যন্ত দেখা যায়, তখন আনিয়া একটি পরিচিত পরিকাঠামোর একটি ফালি চিনতে পারল, একটি দীর্ঘ রাস্তা যা উত্তর দক্ষিণ দিকে উপত্যকা দিয়ে যাচ্ছিল, যা সেই মহাসড়কের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল যা সে খুঁজছিল। এটি প্রথম ইঙ্গিত ছিল যে তাদের পরিকল্পনা সঠিক পথে ছিল। এই সংকেত দিয়ে সে শহরের এলাকার কাছাকাছি পৌঁছানোর জন্য রুট সামঞ্জস্য করতে দিকটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করতে পারত। পরবর্তী পদক্ষেপ ছিল বিমানবন্দরের অবস্থান নির্ধারণ করা, পদ্ধতির জন্য প্রস্তুতি নেওয়া এবং অবতরণের সমাধান খুঁজে বের করা। কিন্তু সে দ্রুত জানত যে এখান থেকে সবকিছু আরও বেশি চ্যালেঞ্জিং হবে। পরিস্থিতি শনাক্ত করা কেবল প্রথম পদক্ষেপ ছিল। বিমানকে নিরাপদে নিচে নামানোর জন্য তাকে গতির গণনা থেকে শুরু করে দৃষ্টিভঙ্গির দিক, রানওয়ের সাথে সামঞ্জস্য করা পর্যন্ত যা কিছু শিখেছিল তা সব কিছু ব্যবহার করতে হতো। এবং সেই সমস্ত চাপের মধ্যে একমাত্র জিনিস যা তাকে চালিয়ে যেতে সাহায্য করছিল তা ছিল সেই বিশ্বাস যা তার বাবা অনুশীলনের বছরগুলিতে বুনেছিলেন। এই মুহূর্তে আনিয়ার কেবল সিট 12A-তে বই পড়া মেয়েটি ছিল না। সে বিশাল আকাশের মাঝে যোগাযোগ হারানো বিমানকে দিক নির্দেশ দেওয়ার জন্য যথেষ্ট উপলব্ধি থাকা একমাত্র ব্যক্তি হয়ে উঠেছিল। এবং কেউ তা বলেনি, কিন্তু প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং সাথে আসা লোকটি দুজনেই বুঝলেন যে এই অকল্পনীয় পরিস্থিতিতে সেই তাদের নিরাপদে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথপ্রদর্শক ছিল। যখন বিমানটি সেই এলাকার কাছাকাছি পৌঁছালো যেখানে এটি নামতে পারত, আনিয়া বুঝল যে এখন যা কিছু ঘটবে তা কেবল পরিস্থিতি পরীক্ষা করা বা উড়ানের দিক সামঞ্জস্য করার বিষয় হবে না। এখন থেকে তার প্রতিটি সিদ্ধান্ত পেছনে বসা প্রতিটি ব্যক্তির সুরক্ষার সাথে যুক্ত ছিল। দ্বিধার কোনো সময় ছিল না, কারণ জ্বালানি মূল অনুমান অনুযায়ী কম ছিল। তাকে বিমানকে যত তাড়াতাড়ি সম্ভব মাটিতে নামাতে হতো, কিন্তু এটাও নিশ্চিত করতে হতো যে প্রতিটি পদ্ধতি ঠিক তেমনই করা হোক যেমনটা সে শিখেছিল। কোনো ভুলের জন্য কোনো অবকাশ ছিল না। যখন সে অনুভব করল যে শহরের এলাকা আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তখন সে বিমানবন্দরের লেআউট ঠিক
ঠিক সেই আকারে খুঁজে বের করার দিকে মনোযোগ করল যেমনটা তার বাবা তাকে বিমান চালনার মানচিত্রে দেখিয়েছিলেন। তার মনে ছিল যে তারা যে স্থানে পৌঁছাচ্ছিলেন সেখানে একটি বেশ স্বতন্ত্র রানওয়ে কাঠামো ছিল, যা আবাসিক এলাকা থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল এবং জেট বিমানগুলির পরিষেবা দেবার জন্য প্রশস্ত খোলা জায়গা দিয়ে ঘেরা ছিল। যেভাবে অটোপাইলট সিস্টেম এখনও বিমানটিকে ভারসাম্য রাখছিল, তাতে তার মনে হলো যে সঠিক পদ্ধতির দিক খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশ বেশি। কিন্তু বিমানবন্দর দেখা মানে এই নয় যে সে সাথে সাথে অবতরণ করতে পারত। তাকে বাতাসের দিক নির্ধারণ করতে হতো, উপযুক্ত রানওয়ে নির্বাচন করতে হতো এবং বিমানকে সঠিক পথক্রমে ঘোরাতে হতো।